আচ্ছা, একটা ঘটনাটা লাস্ট ওইভাবে। প্রশ্নে চলে আসছি। সেটা হচ্ছে এই পর্যন্ত শুধুমাত্র শুনে আসছি যে শেখ হাসিনা অনেক অবিচার করেছে, অনেক অন্যায় করেছে, 17 বছরে অনেক অত্যাচার করেছে, তারপরে গুম খুন করেছে। এখন দেখি গতকাল একটি খবর দেখলাম, গুম নয়, তুরস্কের আঙ্কারায় সেফ হাউসে ছিলেন আমানি, আজমি ও আরমান। সেখান থেকে, তুরস্ক থেকে সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে। তো আবার এই 5 তারিখের পরে থেকে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন সাহেব বিএনপির, উনি শিলিগুড়িতে ছিলেন, সেখান থেকে বের হয়ে আসছেন। এর আগ পর্যন্ত তিনি গুম ছিলেন, এরকমই প্রচার হয়েছিল। তারপরে আরো অনেকেই মানে গুমের কথা বলে গুমে ছিলেন, তারপরে দেখলাম যে সুস্থভাবে ফেরত আসছে। তা 5 তারিখের পরে ইউনুস গংদের দ্বারা যারা গুম হচ্ছে, তাদের তো আমরা জীবিত ফেরত পাচ্ছি না। বুড়িগঙ্গায় প্রতি মাসে 50 থেকে 60-70টি লাশ, পচা বস্তা করে লাশ ভেসে উঠতেছে। এইরকম একটা প্রতিবেদনও আজকে আমি দেখেছি। প্রতি মাসেই 40 থেকে 50টা লাশ পাওয়া যাচ্ছে বুড়িগঙ্গায়। তাহলে গুম খুন আমরা আসলে কোনটাকে বলবো? যারা জীবিত ফেরত হয়ে আসছে, বা এই যে কিছুদিন আগে এক মোল্লা কি করলো, দাড়িওয়ালা মোল্লা কিনা জানি না, ইসকনের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য হাত পা ছড়িয়ে মাতাল অবস্থায় পড়ে থেকে বলতেছে আমাকে বলাৎকার করা হয়েছে, মানে নিজের ইজ্জতটা, সম্ভ্রমটাও শেষ করে দিল অন্যকে অপরাধী করার জন্য। এখন তারা নিজের জীবন দিয়ে হলো তারা প্রমাণ করতে চায় যে সে অপরাধী। যেমন ঘটনা আমরা কালকে থেকে দেখলাম যে রাতে থেকেই ককটেল নিক্ষেপ করা হচ্ছে, এমনকি রিজওয়ানার বাড়ির সামনেও করা হয়েছে। আবার 13 তারিখে সারাদিন যাবৎ যারা ককটেল নিক্ষেপ করেছে সব ধরা পড়ার পরে দেখা গেল বিএনপি জামাত শিবিরের লোকজন। তো তারা নিজেরাই আওয়ামী লীগের হয়ে আন্দোলন করতেছে রাস্তায় নেমে, তারাই গুম খুন করতেছে, কিন্তু দোষটা দিচ্ছে শেখ হাসিনার উপরে। এই যে ওনার উপরে এত বড় একটা অভিযোগ, এই অভিযোগের আহ, পরিপ্রেক্ষিতে আপনি নিরপেক্ষভাবে আপনার মতামতটা কি? দেখেন, আমি তো শেখ হাসিনার পক্ষে কথা বলবার জন্য আপনার সাথে আসি নাই। আমি শেখ হাসিনার পক্ষ বিপক্ষ চিন্তা করি না। আমি চিন্তা করি যেটা সাদা সেটাকে সাদা বলবো, যেটা কালো সেটাকে কালো বলবো। শেখ হাসিনার সময় কিন্তু 2018 সালে আমি গুমের শিকার হয়েছি। এখন গুমঘর আয়নাঘর থাকবেই, এটা যে কোনো রাষ্ট্রীয় কাঠামোতে এটা থাকে, এটা থাকতে হয়, এটার প্রয়োজনীয়তাও আছে। আপনি যদি বলেন যে আপনি এইভাবেই কথা বলছেন, আমি এইভাবেই কথা বলছি, এভাবেই কথা বলবো। কেননা রাষ্ট্রের অনেক কিছু গোপনীয় ব্যাপার থাকে, যে ব্যাপারগুলোতে তাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকে, বিভিন্ন ধরনের কৌশল থাকে। আজকে ডক্টর ইউনুস যেই রাস্তায় হাঁটছে সেটা তো কোনো কৌশল না, সেটা হচ্ছে অপকৌশল। দেখেন, একটা উপজেলায় গৌর নদীতে একই দিনে একই রাতে একজন হিন্দু, একজন মুসলমান নারী মৃত্যুবরণ করেছে, তাদের দুটি লাশ পাওয়া গেছে গতকালকের কথা। আপনি ধর্ষণ, আজকে দেখবেন যে আপনি পত্রপত্রিকা পড়েন কিনা আমি জানি না, পত্রপত্রিকা নিয়মিত পড়লে আপনি জানতে পারবেন পরে পত্রিকায় কোনো আমি ধর্ষণের সংবাদ আসে না। আরেকটা জিনিস হ্যাঁ, আপনাকে আমি একটু যুক্ত শেষ করি, করি, সেটা আমি হচ্ছে পরে পরে প্রতি পরে বিষয়টা আমি একটু শেষ করি। নামে বেনামে যে লাশ পাওয়া যাচ্ছে, কোনো কারণ পাওয়া যাচ্ছে না কেন মারছে, এই যে প্রতিদিনই শুধু মৃত্যুর খবর। আচ্ছা, যে কথা বলছিলাম আমি এই কথাটা শেষ করি। সেটা হচ্ছে যে প্রতিদিন পত্রিকায় ধর্ষণের সংবাদ আসে না, প্রতিদিন খুনের সংবাদ আসে না। এই যে খুনের সংবাদ আসে না, ধর্ষণের সংবাদ আসে না, কেন আসে না? কারণ ওই যে আপনি প্রথমে একটা লোকের কথা বলেছেন, দিলেন ডিএমপির কমিশনার, তিনি বলেছিলেন ধর্ষণ বলবেন না, বলবেন নির্যাতন। তাহলে পত্রিকাকেও এইভাবে সেম একইভাবে মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে পত্রিকা কর্তৃপক্ষকে, সম্পাদককে, প্রকাশককে, যে ধর্ষণের সংবাদ দেয়া যাবে না। যদি ওপেনলি বলে যে ধর্ষণ বলবেন না, নিপীড়ন বলেন, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? বিষয়টা কিন্তু স্পষ্ট দাঁড়াচ্ছে যে ধর্ষণকে তারা কোনোভাবেই আমাদের সামনে উপস্থাপন করতে চাইছে না, আমাদের সামনে এইটাকে পরিবেশন করতে চাইছে না, জানাতে চাইছে না যে ধর্ষণের ঘটনা ঘটছে। তার মানে আলটিমেটলি কিন্তু আমরা জানতে পারলাম যে ধর্ষণের সংবাদ না ছাপবার ব্যাপারে একটা নির্দেশনা দেয়া আছে। একইভাবে খুনের সংবাদ না দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেয়া আছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে নির্দেশনা দেয়া আছে, আপনার দখলের ঘটনা যেন পত্রিকা না আসে সে ব্যাপারে নির্দেশনা দেয়া আছে। এরকম অসংখ্য নির্দেশনা দেয়া আছে। এরপরে আপনার যে প্রসঙ্গ সেটাতে আসি, আয়নাঘর বা গুমঘর বা আঙ্কারার সংবাদ, এইগুলো কিছু ফেক সংবাদ আছে। আমি ওই ফেক এর বিষয়ে যেতে চাই না। আজমি বা এদের যে তথ্যগুলো এসছে, এই তথ্যগুলো হলো চিরন্তন সত্য। এরা কিন্তু কেউই গুমের শিকার হয়নি। আঙ্কারা থাকুক বা বাংলাদেশে থাকুক, যেখানে ইচ্ছা সেখানে থাকুক। মূল কথা হলো যে এরা গুমের শিকারই হয়নি। শেখ হাসিনাকে ফাঁদে ফেলবার জন্য, তার বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য একটা প্রক্রিয়ায় তারা গিয়েছেন। আলটিমেটলি ওই প্রক্রিয়াতে যাবার কারণে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবার
একটা গোষ্ঠীকে দাঁড়াতে দেখেছি, যে এই গোষ্ঠীটা দাঁড়াচ্ছে, এই গোষ্ঠীটা কথা বলছে। ওই আপনি সালাউদ্দিন বলেন বা ইয়ের কথা বলেন, কে যেন? আজমির কথা বলেন, একই রসুনের কোয়া, এরা সবাই একই সাথে কানেক্টেড। আর এখন যে ঘটনাগুলো ঘটছে এই চলতি সময়ে, সেগুলো আসলে আপনি তো জানেন কিনা, সাব্বির নামে একজন ব্লগার আছে, তিনি ব্লগ করেন এবং ডক্টর ইউনূসকে নিয়ে তার প্রচুর আছে। তাকে ৭ মাস আগে পুলিশ তুলে নিয়ে যায়। তার মা-বাবা খোঁজ খবর নিতে থাকে। ৭ দিন পরে জানা যায় যে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ৭ দিন পরে জানতে পারে যে পুলিশ, তাও আবার কিভাবে জানতে পারে? তার একটা চাচাতো ভাই আছে, সেনাবাহিনীতে চাকরি করে। সেই চাচাতো ভাই বিভিন্ন থানায় ফোন দিয়ে খোঁজ নিয়েছে। তারপরে তিনি জানতে পেরেছেন যে তার চাচাতো ভাইকে উঠিয়ে নিয়ে গেছে পুলিশ। তো এইরকম সাব্বিরের মতো, মনে করেন যে আমি মমিন মেহেদী প্রতিদিন হুমকির শিকার হই। প্রতিদিন। আমার অফিস তো পল্টনে। আমার অফিস তো আর আপনার মতো কোনো মানে চিপায় চাপায় না। আমার অফিস পল্টনে। প্রতিদিন আমার অফিসে ডিজিএফআই আসে, এনএসআই আসে। ভাই আজকে এটা কি বললেন? ভাই কালকে এটা কি বললেন? তা আমি যে বলছি, এখন কি নিয়ে যাবেন? নিয়ে গেলে নিয়ে যান, না নিলে চা খান। না বলে নিতে আসি নাই। একটু বলতে আসছি। আমি কি বলতে আসছেন? কথা বলব না? ফোনটা বন্ধ রাখার জন্য। কথা বলব না? আচ্ছা, কথা না বলতে চাইলে, কথা বলতে দিতে না চাইলে নিয়ে যান। তো আমার বিল্ডিং এ আমি এই গত বছরের সেপ্টেম্বরে আমার বিল্ডিং থেকে, আমার এই ইয়ে থেকে ল্যাপটপ চুরি হয়েছে। চুরি বলতে তালা ভেঙে ল্যাপটপ, টাকা-পয়সা সব নিয়ে গেছে। ল্যাপটপ কে নেয় ভাই? ক্যাশ টাকা নিলেন। কিন্তু ল্যাপটপ কে নেয়? ল্যাপটপ তো গোয়েন্দা সংস্থা নেয়। গোয়েন্দা সংস্থা নিয়ে দেখছে যে কি করছি, আমি কি আওয়ামী লীগের সাথে কানেক্টেড কিনা। তো যখন দেখছে আওয়ামী লীগের সাথে কানেক্টেড না, তখন এটা শেয়ার দরে বিক্রি করে দিচ্ছে। ল্যাপটপ তো তাদের কিছু যায় আসে না। মূল তথ্যগুলো নিয়ে বাকি। অথচ ওই ল্যাপটপটা যাওয়ার কারণে আমার প্রায় ৩৫০ লেখা বই, ৩৫০ বই, আমার নিজের লেখা বই আমি হারায় ফেলছি। তা আমার আসলে আমার ল্যাপটপটা নাড়ে চাড়ে। আমার এখন নতুন ম্যাকবুক নিয়েছি। ম্যাকবুক এটা যেটা নিয়েছি এটার দাম ১,৭০,০০০ টাকা। তো এই ম্যাকবুক নেওয়ার ম্যাকবুক নাড়ে। আমি বাইরে নিয়ে যাবেন? নিয়ে গেলে নিয়ে যান। বলে না, আপনি তো কি করেন, কাদের সাথে যোগাযোগ করেন। তো এইভাবে হুমকি দেয়, থ্রেট দেয়। তো যদি কালকে নিয়ে যায়, যদি কালকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কি অবস্থা হবে? আমার একদম বিল্ডিং এর টপ টু বটম আমি সিসি ক্যামেরা ফিট করছি। ছাদের উপরে সিসি ক্যামেরা লাগাইছি, নিচতলায় ওঠার সময় দেখবো, দোতলায় উঠলে দেখবো, ৩ তলায় উঠলে দেখবো, ৪ তলায় উঠলে দেখবো, ৫ তলায় উঠলে দেখবো যে কোন তলায় তুমি আসলা আর কোন তলা থেকে তুমি আমাকে নিলা, কিভাবে নিলা, সব আমি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। অর্থাৎ আমাকে নেয়ার চেষ্টা করে কোনো লাভ নাই। এটা তাদেরকে আমি স্পষ্ট করে আবার বলছি যে আমাদেরকে আপনি হুমকি দিচ্ছেন দেন, আর নিয়ে যেতে চাইলে নিয়ে যান, ডকুমেন্টসটা থাকুক যে আপনি মমিন মেহেদীকে নিয়ে গেছেন। তো এইরকম মমিন মেহেদীদের মতো যারা কথা বলছে তাদের সবাইকেই তারা বিভিন্ন ধরনের থ্রেডে রাখছে। আমার পত্রিকার অফিস হলো কাকরাইলে, আমার দৈনিক পূর্বাভাসের অফিস কাকরাইলে। কাকরাইলের অফিসে প্রতিদিন আইসা বসে থাকে। আমার স্টাফরা বলে যে স্যার সকালবেলা আসে, সারাদিন বসে থাকে। আমি তো যাই সন্ধ্যায়। সারাদিন বসে থাকে। কেন বসে থাকে? কে কে আসে, কে কে যায় দেখার জন্য। আমার সাথে তো আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। আমার সাথে কি কোনোদিন আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, আওয়ামী লীগের সাথে সম্পর্ক, আওয়ামী লীগের নেতাদের সাথে সম্পর্ক ছিল। তাদের বইটি আমার প্রকাশনা থেকে বেরিয়েছে সেই হিসেবে সম্পর্ক। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক কারো সাথে আছে? কারো সাথে কোনোদিন ব্যক্তিগত সম্পর্ক ছিল? তাইলে আমি মনে করি এখনো সেই ধারা, অর্থাৎ ওই ডিজিএফআই, এনএসআই, এসবি, হ্যাঁ, এদের যে সিটিএসবি, এদের যে মানে প্রামাণিক যে কাজগুলো ছিল, সেই প্রামাণিক কাজগুলো এখনো প্রমাণ স্বরূপ আমাদের সামনে কিন্তু এখনো আছে যে তারা এই কাজগুলো করছে। আমাদের টুটি চেপে ধরবার জন্য, আমাদেরকে স্তব্ধ করে দেবার জন্য, যারা সত্য বলতে চায়, যারা দেশের পক্ষে কথা বলতে চাই, ধর্মের পক্ষে কথা বলতে চাই। এই অবস্থায় দেশের মানুষের কি করণীয়? দেশের মানুষের জন্য আমার একটা বার্তা যে আপনারা নতুন ধারার রাজনীতি করবেন না, করবেন না, করার দরকার নাই। কিন্তু এতটুকু তো আপনারা আওয়াজ তুলতে পারেন যে একজন মমিন মেহেদী কথা বলছে, আচ্ছা ঠিক আছে, যে কথাটা বলছে সেই কথাটা একটু আমি যেহেতু সোশ্যাল মাধ্যম ব্যবহার করি একটু শেয়ার করে দিই। আপনি শেয়ার করে দিলে আপনার মাধ্যমে আরো ১০ টা ভাই জানবে যে অন্যায় হচ্ছে। দেশে এখনো অন্যায় হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। কিন্তু গণমাধ্যম সেই সংবাদ ছাপছে না। আমার আমার পত্রিকা তো বাজারে ওইভাবে জনপ্রিয় না। আমার পত্রিকা ছাপলেই বা না ছাপলেই বা কি। কিন্তু ১ম আলোতে আসে না। বাংলাদেশ প্রতিদিনে আসে না। সমকালে আসে না। কালের কণ্ঠে আসে না। কেন আসে না? কারণ তারা বায়াসড হয়ে গেছে ইতিমধ্যে। তাহলে সর্বশেষ আপনার এই শোতে আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে, আমরা কিন্তু ওই যেই সে, আপনি লোহা ক্যাপিটালে বলে কি? যেই সেই, অথবা ওই যে একটা প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এই লঙ্কায় গেছে রাবণ, লঙ্কায় গেছে শেখ হাসিনা, লঙ্কায় গেছে ইউনূস। ইউনূসও ওই শেখ হাসিনার মতোই। তা না হলে আজকে যে রায়টা অনেকের হয়েছে, মতে যে সেই রায়টা বাংলাদেশের তারা দিত না। ক্ষমতা যাদের হাতে যায় তাদের হাত তো পড়েই তাদের অস্তিত্ব থাকে না। অতীত থেকে এখন পর্যন্ত কারোই অস্তিত্ব থাকে না। কেউই টিকতে পারে না। সে ভালো হোক বা মন্দ হোক। এইটা কি অভিশাপ কিনা? এই বাংলাদেশের ক্ষমতা হাতে নেওয়ার পরে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। না, এখানে বিষয়টা হলো কি, আপনি মানে এটা ওইভাবে বলা উচিত না, তারপর বলি। মনে করেন যে বাংলাদেশের ক্ষমতায় কারা এসছে?
কারা এসছে বাংলাদেশের ক্ষমতায়? একটু যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন বাংলাদেশের ক্ষমতায় এসছে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে সবাই। বাংলাদেশের ক্ষমতায় কিন্তু মোমিন মেহেদীর মতো মানুষ যারা তৃণমূল পর্যায় থেকে এসেছে তারা কেউ বাংলাদেশের ক্ষমতায় আসেনি। এখন বলতে পারেন যে শেখ মুজিবুর রহমান তো তৃণমূল থেকে এসেছিলেন। না, ডক্টর ইউনূস যেমন শেখ মুজিবুরও তেমন। কিভাবে? শেখ মুজিবুর রহমান নিজেকে তৈরি করতে একটা সময় তিনি ভুলে গেছেন তার অতীত। যে কারণে তিনি শেষের দিকে এসে একরকমের কাঠামোগত জায়গার রাজনীতি করেছেন। কাঠামোগত জায়গায় রাজনীতি করবার কারণে তার অনেক শত্রু তৈরি হয়েছে। কাঠামোগত, যেমন আমি ইউনূসের শত্রু। আমি যদি চান্স পাই ইউনূসকে জুতা ছুঁড়ে মারবো। আমি যদি চান্স পাই ইউনূসকে আমি লাঠি দিয়ে একটা বাড়ি মারবো। আমি যদি চান্স পাই ইউনূসের গালে একটা থাপ্পড় মারবো। কারণ আমি ইউনূসের শত্রু, ইউনূস আমার শত্রু। কারণ যে রাষ্ট্রের শত্রু, সে দেশের শত্রু, সে জনগণের শত্রু। তো একটা সময় হয়েছে কি শেখ মুজিবুর রহমানকে একটা অংশ শত্রু মনে করা শুরু করেছিল। কারণ কি? তার ওই যে নীতিগত জায়গায় সরে যাবার কারণে, নীতিগত জায়গা, যেমন তিনি শপথ নিয়েছেন এমন কোনো রেকর্ড নাই। তিনি রাষ্ট্রপতি হয়েছেন অথচ শপথ নেন নাই। এই যে শপথ ছাড়া রাষ্ট্রপতি হয়েছেন, এই যে মানে একটা স্বেচ্ছাচারী জায়গা, এই জায়গাতে তার তৈরির জায়গা। তিনি একটা সময় তার অতীত ভুলে গেছেন। তো শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত সবাই সোনার চামচ মুখে নিয়ে তারপরে ক্ষমতায় এসছেন। মোমিন মেহেদীর মতো কেউ এভাবে স্ট্রাগল করে ক্ষমতায় আসেনি বলেই তারা টিকে থাকতে পারেননি। তাদের চারপাশের শত্রুরা তাদেরকে শেষ করে দিয়েছে। শেষে একটা কথা বলি যে আমি যেভাবে তৈরি হয়েছি, আপনি মনে করেন যে আমি আপনার মতো, আপনার চারপাশে যারা রয়েছে, আমার চারপাশে যারা রয়েছে তাদের মতো অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী এবং তাদের অন্তত ক্ষতি চাইবে না এমন কিছু মানুষকে বিভিন্নভাবে কাছে টানবার চেষ্টা করেছি, যেটা ডক্টর ইউনূস করেনি। ডক্টর ইউনূস চেষ্টা করেছেন তার গার্লফ্রেন্ড নূরজাহানকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবার, তার গার্লফ্রেন্ড আপনার ওই যে কি লামিয়াকে একটা বড় পদে বসাবার। মোমিন মেহেদীরা এই জায়গা থেকে সরতে চায়। মোমিন মেহেদীরা বলতে চায় ভাই না, বোন না, স্বজন না। যোগ্যতার ভিত্তিতে যারা জায়গা নেবার তারা ক্ষমতায় আসবেন, তারা ক্ষমতা ভোগ করবেন, তারা ক্ষমতায় থেকে মানুষের পাশে কাজ করবেন, মানুষের সাথে কাজ করবেন। সেই প্রক্রিয়াটা তৈরি করবার জন্য যদি আসে তাহলে আর অভিশাপ হবে না, তাহলে আর ধ্বংস হয়ে যাবে না, আলটিমেটলি টিকে যাবে। এবং শেখ হাসিনা তো শেষমেশ যেটা করেছে সেটা অন্যায় করেছে। শেখ হাসিনার উচিত ছিল শেষের নির্বাচনটা অন্তত সুষ্ঠু চেষ্টা করেছেন তার গার্লফ্রেন্ড নূরজাহানকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবার, তার গার্লফ্রেন্ড আপনার ওই যে কি লামিয়াকে একটা বড় পদে বসাবার। মোমিন মেহেদীরা এই জায়গা থেকে সরতে চায়। মোমিন মেহেদীরা বলতে চায় ভাই না, বোন না, স্বজন না। যোগ্যতার ভিত্তিতে যারা জায়গা নেবার তারা ক্ষমতায় আসবেন, তারা ক্ষমতা ভোগ করবেন, তারা ক্ষমতায় থেকে মানুষের পাশে কাজ করবেন, মানুষের সাথে কাজ করবেন। সেই প্রক্রিয়াটা তৈরি করবার জন্য যদি আসে তাহলে আর অভিশাপ হবে না।